তিনজনের নিহতের ঘটনায় থমথমে পাহাড়, প্রতিবেশী দেশ এবং ফ্যাসিবাদীদের ইন্ধনে অশান্ত খাগড়াছড়ি, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টা। ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। এবং পোস্টারে ঢাকা পড়েছে রাজধানীর মুখ। আবহ নির্বাচনী হলেও পরিবেশের বাড়ছে 12টা, সচেতন হওয়ার তাগিদ নাগরিকদের। পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ এবং সহিংসতাকে কেন্দ্র করে পার্বত্য জেলা খাগড়াছড়িতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে আজও। সদর উপজেলা এবং পৌর এলাকায় 144 ধারা জারি রয়েছে, তবে অবরোধ শিথিল করায় স্বস্তি ফিরেছে জনজীবনে। এদিকে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা হচ্ছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমাদের সাথে যুক্ত করার চেষ্টা করছি অতিথি হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম কামাল। ব্রিগেডিয়ার শামীম কামাল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন, আপনার কাছে জানতে চাই, যে কথাটি বলা হলো যে প্রতিবেশী দেশ এবং ফ্যাসিস্টের ইন্ধনে এরকম একটা ঘটনা ঘটছে, আমি জানি না, নিশ্চয়ই তার কাছে কোনো স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিশ্চয়ই এরকম অকাট্য কোনো প্রমাণ আছে, এই জন্যই তিনি বলেছেন। মানে বিষয়টা হচ্ছে, ঘটনা একটা ঘটলে কাউকে দোষ চাপিয়ে দেয়া, এটা কতটুকু সঠিক হয়? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাথে নেওয়ার জন্য। আমরা যেটা মনে করছি যে পাহাড়ের এই পরিবেশ এটা নতুন কোনো বিষয় নয়, এটা রুটিন মাফিক কিছুদিন পর পর ঘটে থাকে। কিছুদিন আগে খাগড়াছড়িতে মামুন নামে এক বাংলাদেশি এক বাঙালিকে হত্যা করার দায়ে একটা পরিস্থিতি তৈরি হলো। এখন এই ছাত্রী ধর্ষণকে কেন্দ্র করে আবার পাহাড়কে মানে অশান্ত করার একটা প্রক্রিয়া চলছে। সো এটা একেবারেই খুবই রুটিন এবং নেহাত আমরা একটা স্বাভাবিক একটা ঘটনা বলেই মনে করছি। কিন্তু কথা হলো যেটা অস্বাভাবিক সেটা হচ্ছে যে গত জুলাইতে যে বিপ্লবের পরে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এখন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে পরিস্থিতিকে অশান্ত করার একটা পায়তারা চলছে। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলছেন এটা আমি একটু বিস্মিত, কারণ এত বড় দায়িত্বশীল একটা জায়গা থেকে উনি যদি বলে থাকেন প্রতিবেশী দেশের সংশ্লিষ্টতা আছে বা কোনো রকম সংশয় মানে এই ব্যাপারে কোনো প্রমাণ আছে, তাহলে সেটা কিন্তু স্পষ্ট করা উচিত। আদারওয়াইজ এই রকম জায়গা থেকে এরকম স্টেটমেন্ট করাটা আমি মোটেই সমীচীন মনে করি না। আর যদি থাকে মানে সংযোগ, তারা যদি কোনোভাবে এটার সাথে জড়িত থাকে, তাহলে কিভাবে, কোথায়, এবং আমরা এটা বলতে হবে। যেমন আমরা এর আগে মামুনের সেই ঘটনাটাকে কেন্দ্র করে খাগড়াছড়িতে দেখেছি ইউভি, ড্রোন ইত্যাদি ব্যবহার করা হয়েছে, যেটা খুবই স্পষ্ট আলামত যে প্রতিবেশী দেশের এখানে একটা বড় ধরনের একটা মানে মানে হস্তক্ষেপ বা তাদের একটা হাত রয়েছে। কিন্তু এবার সেরকম কোনো প্রমাণ পাওয়া গেছে কিনা সেটা আমি নিশ্চিত না অ্যাটলিস্ট। আর যদি সরকার এরকম বলে থাকে, তাহলে সরকারের এটা সুস্পষ্ট বলা উচিত কি ভাবে এটা কাজ করছে এবং সেভাবে ব্যবস্থা নেওয়া উচিত। তবে মোটা দাগে যে পরিস্থিতি এখানে অশান্ত, এটাকে শান্ত মানে করা উচিত এবং এখানে সকলকে সংযত আচরণ করা উচিত। যেমন 3 জন নিহত হয়েছে, ফাইন, এটার একটা বিচার বিভাগীয় তদন্ত হতে পারে বা আইন শৃঙ্খলা পরিস্থিতি এটাকে নিয়ন্ত্রণ আনতে পারে, কিন্তু যে দলবদ্ধ ধর্ষণে যে জড়িত তাদের মধ্যে একজন কিন্তু ধরা হয়েছে। সুতরাং কি আর কে জড়িত, কোন শক্তি জড়িত, বাইরের কোন শক্তি জড়িত কিনা, এটা বের করা তো এখন সময়ের ব্যাপার। এখন তার যদি সে রিমান্ডে বা জিজ্ঞাসাবাদে বলে থাকে যে হ্যাঁ প্রতিবেশী দেশেরই আছে, তাহলে সেটা স্পষ্ট করে বলা উচিত। কারণ রাষ্ট্রীয় পর্যায়ে আমাদের ভারতের সাথে সম্পর্ক এতটাই খারাপ যাচ্ছে যে সেক্ষেত্রে এ ধরনের একটা স্টেটমেন্ট কিন্তু দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো খারাপের দিকে ঠেলে দেবে। সুতরাং এইসব মন্তব্য করার ক্ষেত্রে খুবই যত্নশীল হওয়া উচিত বলে আমি মনে করি। সরকারের মন্তব্যের পাশাপাশি আরো একটা মন্তব্য আপনি খেয়াল করে থাকবেন, এনসিপির একজন নেতা বলেছে যে ধর্ষণের ঘটনা ঘটেছে এতে নাকি পুরোটাই ভুয়া। মানে এই স্টেটমেন্টগুলো আমরা ঢাকায় বসে দিচ্ছি, আমি জানি না। না, এগুলি গ্রহণযোগ্য নয়। এটা যদি ভুয়া হয় তাহলে প্রমাণ করুক যেটা মানে এইরকম কেউ মারা যায়নি, এরকম কোনো ঘটনা ঘটেনি, এবং যাকে ধরা হয়েছে সে বলুক যে না আমি ধর্ষণকারীর মধ্যে ছিলাম না। এই ধরনের ব্যাপারগুলি ছাড়া এগুলি খুবই সুইপিং কমেন্টস, এবং আসলে এই কমেন্টসগুলির যে খুব ভয়াবহ একটা তাৎপর্য আছে, এই জিনিসটা বোধহয় যারা কমেন্ট করেন তারা ততটুকু বুঝতে পারেন না বলে আমার ধারণা। সুতরাং খুবই সংবেদনশীল একটা সময়ের ভিতর দিয়ে আমরা পার করছি।
সব দিক থেকে দেশে বিদেশে আন্তর্জাতিক চাপ, মানে প্রতিবেশী দেশের সাথে খুবই নাজুক সম্পর্ক। এর মধ্যে পাহাড়টা কিন্তু শান্ত মোটামুটি ছিল, কারণ পাহাড়ে যেহেতু সশস্ত্র বাহিনীর মোতায়েন আছে, তারা অনেক কিছু আইন শৃঙ্খলা সরাসরি নিয়ন্ত্রণ করে। তো সেখানেও কিন্তু এরকম একটা দুইটা বিষয় ঘটিয়ে যে এটাকে অশান্ত করার চেষ্টা করবে, এটা খুবই স্বাভাবিক। এক্ষেত্রে ফ্যাসিজম বা ফ্যাসিস্ট শক্তি বাট একটা না একটা ভেস্টেড গ্রুপ তো কাজ করছেই, এটা তো নিশ্চিত। সুতরাং তথ্য উপাত্ত ছাড়া এই ধরনের একতরফা বা সুইপিং কমেন্ট করাটা পরিস্থিতির জন্য খুব ভালো ফলাফল বয়ে আনবে বলে আমি মনে করছি না। জি, আমি একটা জিনিস একদম মানে ওভারঅল অর্থে, আমি মোটা দাগের কথা বলেছেন তো, মোটা দাগে জানতে চাই যে পাহাড় কাটকে শান্ত করা গেল না, মানে ব্যর্থতাটা কার? বিগত সরকারও করতে পারে নাই, এই সরকারও করতে পারছে না, আগামী সরকার করতে পারবে কিনা এটাও সন্দেহ। না, এই ব্যাপারে পাহাড়ে যেটা আমি সশস্ত্র বাহিনীর একজন সাবেক সদস্য হিসেবে একাধিকবার চাকরি করেছি, আমি এটা নিয়ে রিসার্চ করেছি। আমি স্পষ্ট বলতে পারি যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছে সেটা দিয়ে কোনো দিনই পার্বত্য চট্টগ্রামের সমস্যার সমাধান করা সম্ভব নয়, 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 ফুল স্টপ। এটা কোনোভাবেই, এইটার যদি মূল সমস্যা হচ্ছে এটার ভূমি সমস্যা। দেখুন, এই ভূমি সমস্যা যদি আমাদের মানে সমাধান করা না যায়, তাহলে পাহাড়ের সমস্যা কোনোদিন সমাধান করা যাবে না। এখন এই পর্যন্ত এই ভূমি সমস্যা সমাধান, কারণ পাহাড়ের যে ল্যান্ড সেটেলমেন্ট, এটা হচ্ছে ওই পাড়ার প্রধানরা জমি বেটে দেন, এটা আমাদের এই সমতলের মতো না। তো এইভাবে এই ভূমি সমস্যাকে কেন্দ্র করে কিন্তু চারজন বোধহয় কমিশন চেয়ারম্যান পরিবর্তন হয়েছে এ ব্যাপারে। সম্ভবত দেখুন, পার্বত্য চট্টগ্রামের মধ্যে ৭৭টা মানে আছে, ধারা আছে। এর মধ্যে ২৭টা যেগুলি হচ্ছে খুবই দুর্বল টাইপের ধারা, সেগুলি বাস্তবায়ন করা হয়েছে। কিন্তু যে কঠিন জটিল, যেগুলির সমাধান ছাড়া কোনোদিন পাহাড়ে শান্তি আনা সম্ভব না, সেটার ধারে কাছে কেউ যেতে পারে। এই যে ল্যান্ড কমিশন যে হয়েছে, এই ল্যান্ড কমিশনের ৪জন চেয়ারম্যান হচ্ছে, কয়েক হাজার সেখানে আপত্তি করেছে, একটিরও সমাধান করতে পারেনি। সুতরাং আমার আন্ডারস্ট্যান্ডিং, আমার লেখাপড়া থেকে আমি স্পষ্ট বলতে পারি, এই শান্তি চুক্তিতে পাহাড়ে শান্তি আনা কোনো দিনে সম্ভব হবে না। এটাকে সরকারকে নতুনভাবে ভাবতে হবে, নতুন পদ্ধতি অবলম্বন করতে হবে, এবং এটার জন্য কিভাবে প্লজেবল, কোনটা কার্যকরী ভাবে সমাধান আনতে পারে সেটা নিয়ে কাজ করতে হবে। কিন্তু এই বস্তা পচার জিনিস দিয়ে এটা তড়িঘড়ি করে করা হয়েছে, অনেক স্বার্থান্বেষী ব্যাপার ছিল, অনেক অনেক কনোটেশন আছে, সেগুলি নিয়ে আমরা আলোচনা না করি। শুধু এতটুকুই আমরা ফুল স্টপ দেই যে এই শান্তি চুক্তি দিয়ে এটা সম্ভব না, নতুন করে ভাবতে হবে। একদম পরিষ্কার। শামীম কামাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। বাহারি পোস্টার ব্যানারে নির্বাচনী বাতাস বইতে শুরু করেছে রাজধানী জুড়ে, যাতে শোভা পাচ্ছে প্রার্থিতা প্রত্যাশীদের নানা পরিচয়। শুভেচ্ছা জানানোর পাশাপাশি এলাকাবাসীর পক্ষে কোনো কোনো নেতাকে এমপি হিসেবে দেখতে চাওয়ার বার্তাও রয়েছে। নির্বাচনী আমেজ বিভিন্ন দলের নেতাদের মাঝেও। তবে যত্রতত্র পোস্টারে শহরের সৌন্দর্য রক্ষায় কতটা সচেতন দলগুলো, এমন প্রশ্ন নগরবাসীর। বিষয়টি বিবেচনায় নেওয়ারও তাগিদ তাদের। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের যুগ্ম সম্পাদক আমিনুর রসুল। আমিনুর রসুল, আপনাকে স্বাগত। মানে আমি প্রথম প্রশ্নটা এভাবে করতে চাই, এই ভদ্রলোকটা যারা আসলে নমিনেশন পাবেন, সামনে এমপি হবেন, আমাদের জন্য আইন তৈরি করবেন, তারা নিজেরাই আইন মানেন না, তাহলে সাধারণ মানুষ হিসেবে আমরা কি ভাববো? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হলো, আমি পরিবেশের দৃষ্টিকোণ থেকে কয়েকটা কথা বলতে চাই। আমরা এখন যত্রতত্রভাবে যেভাবে পিভিসি দিয়ে ব্যানার তৈরি করে তাকাচ্ছি, আপনি জানেন যে এই পিভিসি ব্যানার কিন্তু পতনশীল নয়, এবং এটা যখন আমার মাটিকে ধ্বংস করে, এটা আমার বাতাসকে ধ্বংস করে, এটা আমার জীবনের সাথে সম্পৃক্ত করে, এবং এটার ফলে এখন বাংলাদেশে যে সমস্ত রোগগুলি দেখা যাচ্ছে, বিশেষ করে ক্যান্সার থেকে নানান রোগগুলি দেখা যাচ্ছে, সেগুলি হচ্ছে। অতএব বড় কথা হলো, যারাই আমাদের পরবর্তী পর্যায়ে কিংবা আছেন, যারা রাষ্ট্র ক্ষমতায় যাবেন জনগণের জন্য, অথচ জনগণের ক্ষতি হয় এমন বিষয়গুলি নিয়ে সূচনা লগ্ন শুরু করেন, সেটা হলো প্রচারের জায়গাটা নিয়ে আসেন পোস্টার ব্যানার এগুলি। এবং এই জায়গাগুলিতে আরেকটা জিনিস খেয়াল করবেন, যে কেমিক্যালস গুলি ব্যবহার করা হয় এই পোস্টার ব্যানার গুলিতে, সেগুলি এক ধরনের টক্সিক, আগে টক্সিটের ফলে আমাদের কিন্তু এখন যেখানে শ্বাসকষ্ট থেকে শুরু করে এগুলি হয়ে থাকে। সো দ্যাট এই বিষয়গুলি নিয়ে প্রথমত আমাদের দরকার হলো, নির্বাচন কমিশনার যে প্রজ্ঞাপন জারি করেছে, নির্বাচনের পূর্বে কোন রকম প্রচারণা চালানো যাবে না, এবং নির্বাচন পরবর্তী পর্যায়ে কি কি করণীয় সেটা সুনির্দিষ্ট ঘোষণা দিতে হবে নির্বাচন। ইতিমধ্যে সিটি কর্পোরেশন বলছে যে আপনারা যত্রতত্র পোস্টার লাগাতে পারবেন না, তাদের অধ্যাত এবং আইনের কথা বলেছেন, সেই সাথে বলছেন নির্ধারিত জায়গায় পোস্টার লাগাতে হবে। এখানে একটা জিনিস একটু বলতে হবে, যেহেতু আমাদের দেশের মানুষের প্রচারমুখী লোক,
সেহেতু তাদের পোস্টারে যদি নির্ধারিত যে জায়গাটা দেওয়া হয়েছে এখানে আরেকটু প্রসারটা বাড়াতে হবে, কারণ যদি ক্যান্ডিডেট 10 জন হয় তাহলে 10 জনের জন্য সীমাবদ্ধ জায়গা করে দিতে হবে, এই 10টা টাকাতেই আপনাকে এটা লাগাতে হবে। আমাদেরকে এই বিষয়টি বুঝতে হবে। না, লাগাতে হবে সেটা তো আমরা অনেক কিছুই বলি, আপনার নিশ্চয়ই মানে মনে থাকার কথা, মানে অবশ্যই মনে থাকার কথা। সিটি কর্পোরেশন একটা জায়গা করে দেয় কোরবানির সময়, এই জায়গাটার মধ্যে কোরবানি করতে হবে, অন্য জায়গায় করা যাবে না। কেউ কি শোনে? এরকম ঢাকা শহরে অসংখ্য জায়গা আছে যে ওই নির্ধারিত জায়গায় একটা কোরবানি হয় নাই। না, এটা কেন হয় না, এটা হলো মাইন্ডসেটের ব্যাপার। যেমন আমি যদি বলি যে একটা উদাহরণ দিই, কিছু বিষয় আছে যে আইনের ব্যাপারে আমরা কতটুকু কঠোর হতে পারি। আমি আইনের কথা বলবো কিন্তু কঠোরতা হবে না, সেটা হতে হবে। আমাকে অবশ্যই আইনকে বাস্তবায়ন করার জন্য এই জায়গাটা কঠোর হতে হবে। যদি আমি বলে দিই যে আমাদের ট্রাফিক আমরা কেউ মানি না, ইচ এন্ড এভরিবডি, আপনি জাহাঙ্গীর গেটে ঢোকার সাথে সাথে কেন আইন মান, তাহলে সেখানে নিশ্চয়ই এমন কিছু কঠোর নীতিমালা আছে যেগুলো মানতে বাধ্য করে। আমাদেরকে এই পরিবেশ সম্মত জীবন জীবিকার এবং আমার স্বাস্থ্যের যদি হ্যাম্পারগুলি হয় সেই জায়গাগুলি যদি আমি কঠোর হতে পারি তাহলে সেটা সম্ভব। আদারওয়াইজ বলা হবে, কাজের কিছুই হবে না। এই জায়গাটায় সুস্পষ্ট বক্তব্য। আমরা প্রতি বছরই এই জায়গাটা ক্যাম্পেইন করে থাকি এবং গত কয়েকটা নির্বাচনের আগে নির্বাচন কমিশনকে আমরা স্মারকলিপি দিয়েছি এগুলির ব্যাপারে। একবার আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা প্রয়োজন এই জায়গাটা থেকে যে আমি যে পলিটিক্যাল দৃষ্টিভঙ্গিতে যদি আমি প্রশ্ন করি, যে একজন জামায়াত নেতা বললেন যে পোস্টার ব্যানার না করলে তো আমাদের কেউ চিনবে না। হ্যাঁ, এটা ঠিক। ঢাকা শহরে নিশ্চয়ই আপনার খেয়াল আছে, সাইফুদ্দিন মানিক বলে এক ভদ্রলোক, জাতীয় পার্টি এমপি নির্বাচনও করেছেন। ঢাকায় পোস্টারে ভরপুর, ওনাকে কিন্তু সবাই চেনে কিন্তু ভোট দেয় না। কিন্তু খালি পোস্টার ব্যানার করলে কি পরিচিতি হয়? না, অবশ্যই না। আমাদের কথা আপনি জনগণের কি চান, প্রথমত আপনাকে সেটা নির্ধারণ করতে হবে। দ্বিতীয়ত হলো যে আপনি জনগণের জন্য আপনার কি প্রোগ্রাম, কি ঘোষণা দিতে চান, কি সেবা দিতে চান এবং জনগণের জন্য আপনি কি করবেন সেটা আপনাকে বলতে হবে। এই জায়গাগুলিকে আমি মনে করি আমাদের অতীতেও আমরা একটা রাজনৈতিক সংস্কারের জায়গাটা যখন কথা বলেছি তখন বলছি আপনারা পাড়ায় মহল্লায় বাড়িতে বাড়িতে আপনাদের ক্যাম্পেইনের কাজগুলি করেন, সেইটাই আপনাদের জন্য সবচেয়ে বড় কাজ দেবে। মানুষের কাছাকাছি দেন, আপনি একটা লিফলেট দিলেন, আপনি একটা পোস্টার দিলেন, আপনি একটা ব্যানার টাঙিয়ে দিলেন, মানুষ এগুলি হয়তো পরে ওরা দেখেও না, বরঞ্চ মানুষ হাসাহাসি এগুলি কেন লাগিয়েছে এবং অনেক নেতা সম্পর্কে বাজে কটূক্তি মন্তব্য করে। আমি জানি না আমাদের রাজনৈতিক দলের নেতারা এগুলি উপলব্ধি করেন কিনা, আমাদের এগুলি করতে হবে। এইটা হলো একটা। আরেকটা হলো আমরা যে জিনিসটা চেষ্টা করেছি সেটা হলো যে আমরা বলার চেষ্টা করি যে সকল রাজনৈতিক দলের অন্তত পক্ষে পরিবেশ সম্পাদক বলে একজন সম্পাদক আছে, আমরা এই বছর তাদের সাথে কথা বলতে চাই। অলরেডি আমরা আমাদের প্রস্তাব হয়েছে এটা আমাদের গত মিটিং এ, আমরা সকল রাজনৈতিক দলের সাথে এই জায়গাটায় কথা বলবো। আপনারা অন্তত পরিবেশ সম্মত জায়গাটায় সিরিয়াস হন, অথবা এটা আপনার ক্ষতি আমার ক্ষতি সবার ক্ষতি, এটা রাজনৈতিক দলের ক্ষতি না, এটা দেশেরও ক্ষতি, পরিবেশের ক্ষতি। একদম একদম। আমি রসুল, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ মহাসপ্তমী, দেবীর নবপত্রিকার প্রবেশ স্থাপন, সপ্তমাদি কল্পরাম্ভের মধ্য দিয়ে সকালে হয় সপ্তমী বিহিত পূজা। প্রতিমার চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দুর্গতি নাশিনী। কৃপা লাভের আশায় প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। দল বেঁধে চলছে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন। পুজোর আনন্দ মানুষের মনে সপ্তম সুরে বাজছে। শারদ উৎসবের আরও খবর জানাতে ঢাকেশ্বরী মন্দির থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশরাত জাহান উর্মি। উর্মি, জানাবেন শারদ উৎসবকে ঘিরে মহাসপ্তমীর আয়োজন কেমন দেখতে পাচ্ছেন, আর এছাড়া জানাবেন যে মন্দিরগুলোতে প্রশাসনের তরফ থেকে কেমন নিরাপত্তা ব্যবস্থা দেখতে পাচ্ছেন, সবকিছু মিলে সেখানকার সর্বশেষ তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরবেন। সাথে আমি যদি বলি যে আপনি তো এর আগে যে আমাদের সহকর্মী যে স্টুডিও দেখছিলেন সেখানে নিশ্চয়ই দর্শকদের আসলে সপ্তমীতে কি কি আনুষ্ঠানিকতা হয়, কি কি আচার রয়েছে সেই বিষয়গুলো তিনি মোটামুটি পরিষ্কার করেছেন। আমি আরেকবার যদি একটু বলি যে সপ্তমীর দিনটি আসলে অনেকখানি সনাতন ধর্মাবলম্বীদের প্রকৃতির সাথে রিলেটেড, অর্থাৎ নবপত্রিকা স্থাপন যেটিকে বলা হয়, বলাবৌ এদিন স্থাপিত হয়। নবপত্রিকার বেশ কয়েকটি কিন্তু আপনার একেবারে নিজস্ব কয়েকটি বৃক্ষ আছে, কয়েকটি ফল আছে, একেবারে দেশজ কতগুলো উপাচার আছে, যে উপাচারগুলো দিয়ে কিন্তু এই সপ্তমীর পুজোটা হয় সকালে। এখন সন্ধ্যাবেলা যদি বলি যে মহাসপ্তমীর সন্ধ্যায় এখন আরতি হচ্ছে, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন এবং দেখতে দর্শকদেরকে আমরা দেখাতে পারছি যে এখানে আরতি চলছে, আরতি বেশ কিছুক্ষণ ধরে আরতি চলছে এবং এই আরতির ফাঁকে ফাঁকে আসলে যারা ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই আরতি উপভোগ করছেন। সকলে এসেছেন, একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এই প্রত্যেকটা দিনই অর্থাৎ ষষ্ঠী থেকে
দশমীর আগ পর্যন্ত প্রতিদিনই কিন্তু এই একে অপরের সঙ্গে দেখা হওয়া, কারণ এটি সার্বজনীন দুর্গোৎসব বলা হয় এর কারণেই যে এখানে সব ধর্মের মানুষ কিন্তু আসেন, হিন্দু মুসলমান বা অন্য ধর্মের মানুষও আসেন, তারা এই উৎসবটা তারা আসলে উপভোগ করেন এবং তাই এখানে হচ্ছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। এছাড়া আমি যদি বলি, ঠিক আমার বাম পাশে হচ্ছে আসলে শারদীয় উৎসব নামে পূজা কমিটির এই উদযাপন পরিষদের একটি ব্যানার, যেখানে আসলে বিভিন্ন রাজনৈতিক নেতারা, সামাজিক নেতারা আসছেন, বক্তব্য দিচ্ছেন, একত্রিত হচ্ছেন, একাত্মতা প্রকাশ করছেন উৎসবটির সাথে। একটু আগে ডক্টর কামাল হোসেন এসেছিলেন গণফোরামের, তিনি বক্তব্য দিয়েছেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের আসার কথা রয়েছে কিছুক্ষণের মধ্যেই। নিরাপত্তা ব্যবস্থার কথা আপনি জানতে চাইছিলেন। নিরাপত্তা ব্যবস্থা সবসময় যেমন থাকে, বেশ জোরদার অবস্থাতেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে মহাসপ্তমীর যে সন্ধ্যাটি, এই সন্ধ্যাটি কিন্তু বেশ জমজমট হয়ে আছে এবং আরতি এখনো চলছে। আপাতত ঢাকেশ্বরী মন্দির থেকে এই ছিল আমার কাছে সপ্তমীর সন্ধ্যা। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নারায়ণগঞ্জের ২৫০০-এ চাঁদাবাজির অভিযোগে ক্ষুব্ধ গ্রামবাসীর গণপিটুনিতে সোহেল মেম্বার নামে একজন নিহত হয়েছে। সকালে উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়নের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে ইউপি সদস্য সোহেল মেম্বার ৩ সহযোগীকে নিয়ে বালিয়াপাড়ায় শরীফের বাড়িতে চাঁদা আদায়ের জন্য যায়। এ সময় শরীফের পরিবার লোকজনের সঙ্গে সোহেল মেম্বারের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শরীফের পরিবার স্থানীয়দের সহায়তায় সোহেলকে আটক করে। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে হাত পা বেঁধে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। এ সময় তার সঙ্গে থাকা ৩ সহযোগী পালিয়ে যায়। পরে ২৫০০ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন ২৯ গাইবান্ধা ১-এ। স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন ছিল ২৯ গাইবান্ধা ১ আসনে। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন গাইবান্ধা জেলা শাখার জামাতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ও এই গাইবান্ধা ১ আসন থেকে জামাত মনোনীত প্রার্থী মাজেদুর রহমান। আমরা তার সঙ্গে কথা বলবো। তাদের এই নির্বাচনে তারা প্রচার প্রচারণা শুরু করেছেন, তাদেরকে কিভাবে মানুষ গ্রহণ করছেন। এই যে আপনি তো প্রার্থী হয়েছেন বা আপনার দল থেকে মনোনীত করা হয়েছে, আপনারা বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন, কি মানুষ কিভাবে নিচ্ছে আপনাদেরকে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসকে আজকের এই সুন্দর একটি আয়োজনে হাজির হওয়ার জন্য। আমরা ডিবিসি এক্সপ্রেসের মাধ্যমে আমার প্রাণপ্রিয় সুন্দরগঞ্জবাসীকে এবং সেই সাথে সারা দেশের মানুষকে সালাম জানাচ্ছি। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই সাথে অমুসলিম জনগণের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা। তো আসলে এই সুন্দরগঞ্জ অনেক আলোচিত এবং সমালোচিত। আপনি যে প্রশ্নটি করেছেন যে আমরা জনগণের মাঝে কীরকম সাড়া পাচ্ছি, আমি মূলত আজকে যে নির্বাচনে দাঁড়িয়েছি তা নয়। আমি এই সুন্দরগঞ্জে ২০১৪ সালে আমাকে ব্যাটারি মার্কায় উপজেলা চেয়ারম্যান এখানে প্রার্থী আমাকে দেওয়া হয়েছিল। এই এলাকার মানুষ না দেখে আমাকে ভোট দিয়েছে। আমাদের পোস্টার লাগাইতে পারিনি আমরা, কারণ ওই সময়ে এখানে শত শত মামলা দেওয়া হয়েছিল এবং হাজার হাজার মানুষকে আসামি করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে। সে কারণে আমি নিজের ভোটটাও আমি দিতে পারিনি। তারপরে এলাকার মানুষ আমাকে এত ভালোবাসে, আল্লাহর মেহেরবানি, যে আমি তাদের ভোটে এখানে বিপুল ভোটের ব্যবধানে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। এরপরে ২০১৮ সালে আমি এখানে এমপি প্রার্থী ছিলাম। যদি দিনের ভোট যদি রাতে না হতো এবং যদি দিনের বেলায় সেন্টার দখল না হতো, ভোট কারচুপি না হতো, তাহলে তারপরে আমি এখানে অনেক অনেক ভোটের ব্যবধানে আমি বিজয়ী হতাম। প্রশাসন বলেছিল যে ভোটে নির্বাচিত হয়েছে মাজেদ সাহেব, ঠিক আছে, প্রশাসনের কথা, কিন্তু তাকে আমরা হতে দেইনি। কাজে বোঝা যাচ্ছে যে এই এলাকার মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে, কারণ আমি ছাত্র জীবন থেকে এই সুন্দরগঞ্জে রাজনীতি করি। ১৯৯০ সালে আমি সুন্দরগঞ্জ সরকারি কলেজের আমি এখানকে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। তখন থেকেই এই এলাকার মানুষের সাথে আমি মিলেমিশে আছি, রাজনীতির সাথে আছি, মানুষের জনকল্যাণমূলক কাজে আমি এখানে আছি। উপজেলা চেয়ারম্যান হওয়ার পরে আমি এই এলাকায় অনেক কাজ করেছি, যদিও আমি অধিকাংশ সময় আমাকে বসতে দেওয়া হয়নি, তারপরেও আমি জনগণের সাথেই ছিলাম, জনগণকে সাথে নিয়েই আমি আছি। আরেকটি বিষয়, আপনি নির্বাচিত যদি হন তখন আপনি সাধারণ জনগণের জন্য কি করবেন আপনার? ধন্যবাদ। এই সুন্দরগঞ্জ যেখানে আমরা ২০০১ সালে এখানে এমপি নির্বাচিত হয়েছিলাম, আমাদের মরহুম
মৌলানা আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওনার সময়ে এখানকার মানুষ সবাই বলে এবং সবাই স্বীকার করে যে স্বাধীনতার পর উন্নয়নের সূচনা হয়েছে ওই সময়, এবং ওনাকে সে কারণেই ষড়যন্ত্রমূলক একটা মামলা দেওয়া হলো, তাকে দেশ থেকে বিতাড়িত করা হলো এবং তিনি দেশের সীমানা পেরিয়ে অন্য একটি দেশ ভারতে পশ্চিমবঙ্গে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে তার রেখে যাওয়া সেই কাজগুলো আমরা সামনের দিনে আমরা অবশ্যই করব ইনশাআল্লাহ। এবং আমরা সেই সময়ের যে উন্নয়ন কাজ শুরু করেছিলাম, আপনি জানেন যে এই সুন্দরগঞ্জে আমরা যে শিক্ষার প্রসার ঘটিয়েছিলাম, তার 5 বছরের প্রথম বছরেই উনি প্রায় 40 থেকে 45টি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিভুক্ত করেছেন এবং বেতনভুক্ত করেছেন, এবং যার মাধ্যমে প্রায় 15 থেকে 20 হাজার শিক্ষক কর্মচারীর উনি রুজি রোজগারের ব্যবস্থা করতে সক্ষম হয়েছিলেন। সে কারণে আমরা এখানে উন্নয়নের সাথে ছিলাম, আমরা আছি। এই সুন্দরগঞ্জ যেখানে 15টা ইউনিয়নের মধ্যে 5 থেকে 6টি ইউনিয়ন কম বেশি তিস্তা নদী বেষ্টিত একটি এলাকা। প্রতি বছর এখানে নদী ভাঙ্গন হয়, হাজার হাজার মানুষ তাদের ভিটামাটি ছেড়ে অন্য দিকে চলে যায়। আমি যদি নির্বাচিত হতে পারি, এই এলাকায় বিশেষ করে চর এলাকার মানুষের যাতায়াতের ব্যবস্থা করব, পারাপারের ব্যবস্থা করব, এবং ওই এলাকার মানুষের আর যে সমস্ত সমস্যা আছে তাদেরকে সাথে নিয়ে আমরা সমস্যা চিহ্নিত করে আমরা সমাধানের ব্যবস্থা করব। এবং সেই সাথে আমি বলতে চাই, আমাদের এই সুন্দরগঞ্জ 15টি ইউনিয়ন একটি পৌরসভা, আমাদের পূর্ব এলাকা যেটা আমরা অনেকে বলি যে পূর্ব এলাকা, সেই পূর্ব এলাকা 7 থেকে 8টি ইউনিয়ন মিলে এখানে একটা নতুন উপজেলা করা সম্ভব। আমি যদি এমপি নির্বাচিত হতে পারি, প্রথম বছরে প্রথম অধিবেশনে আমি জোরালোভাবে সংসদে কথা বলবো, এবং যাতে একটা নতুন উপজেলা আমরা এখানে দিতে পারি। ধন্যবাদ আপনাকে। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আপাতত এই পর্যন্তই। পরবর্তী সংবাদ রাত 9টায় আবারও আমরা যুক্ত হব, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।